খুনের দায়ে 10 বছর জেল খাটার পরে প্যারোলে মুক্তি পায় একটি মেয়ে। তবে শর্ত হলো আগামী 5 বছর তাকে ভালো কোনো কাজের মাঝে থাকতে হবে। তো বিজ্ঞাপন দেখে সে একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে হাউসমেট বা বাংলায় ঝিয়ের চাকরি নেয়। কিন্তু চাকরির প্রথম দিন থেকেই সে বুঝতে পারে বাড়ির কোনো কিছু ঠিক নেই। স্বাভাবিকের মাঝেও খুব সাংঘাতিক কিছু একটা লুকিয়ে আছে। এই রহস্য ভেদ করতে গিয়ে সে ক্রমশ মেন্টালি ট্রমাটাইজ হয়ে যায়। আবার সে প্যারোলের শর্তের কারণে চাকরিও ছাড়তে পারছিল না। আসলে কি রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে? কোন গ্যারাকলে ফেসে আছে মেয়েটি? জানতে হলে আসুন শুনে আসি সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার দ্য হাউসমেইডের কাহিনী। একটা খুনের কেসে 15 বছরের সাজা খাটছিল মিলি। তবে তার ভালো আচরণের জন্য 10 বছর জেল খাটার পরে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বের হয়েই সে কাজের সন্ধানে ছিল। সে একটা বাড়িতে হাউসমেটের কাজের খোঁজও পেয়ে যায়। এই জন্য সে ইন্টারভিউ দিতে উইনচেস্টার ফ্যামিলিতে যায়। বাড়ির সামনে বিশাল গেট, গেটের সাথে উইনচেস্টারের ডাব্লিউ লোগো। গেট পার হয়ে ভেতরে ঢোকার সময়ে মিলি দেখে বাড়িটা বিশাল এরিয়া জুড়ে। বেশ খানিকটা যাবার পরে সে বাড়ির দরজার সামনে আসে। তখন মিসেস নিনা উইনচেস্টার দরজা খুলে তাকে স্বাগত জানায়। ভেতরে নিয়ে গিয়ে মিলিকে নাস্তা দেওয়া হয়। নাস্তার আইটেম দেখে মিলি আরও একবার অবাক হয়। তাছাড়া ঘরটর বেশ সাজানো গোছানো ছিল। নিনা মিলির সিভি এবং সার্টিফিকেট দেখে চমকে যায় এবং বিব্রত হয়ে বলে তার যা যোগ্যতা সেই তুলনায় এই চাকরিটা অনেক ছোট। তবে মিলি নিনাকে আশ্বাস দিয়ে বলে সে গৃহস্থালী কাজ খুব পছন্দ করে। তো নিনা মিলিকে বুঝিয়ে দেয় ঘর গোছানো, রান্না করা সহ আর কি কি কাজ করতে হবে। এসব কাজের বাইরে তার 7 বছর বয়সী বাচ্চা সিসিকেও দেখাশোনা করতে হবে। মিলি বাচ্চা সামলানোতেও বেশ আগ্রহী ছিল। তাই নিনা এবার তাকে পুরো বাড়িটা ঘুরে দেখাতে শুরু করে। নিনা তার হাজব্যান্ড অ্যান্ড্রুর প্রশংসা করে বলে এসব ডেকোরেশন তারই করা। নিনা অ্যান্ড্রুর পার্সোনাল স্পেস থেকে শুরু করে সিসির ঘর সবই দেখায়। তবে সিসির ঘরে একটা শোপিস দেখে মিলির চোখ আটকে যায়। শোপিসটা একটা ফ্যামিলির, অনেকটা নিনার ফ্যামিলির মতোই। সবাই খাবার টেবিলে বসে আছে। তবে শোপিসের মা এবং বাচ্চার মাঝে একটা এক্সট্রা ফাঁকা চেয়ার রাখা আছে, যেন নতুন কোনো সদস্যের জন্য চেয়ারটা ফাঁকা রাখা হয়েছে। তো সব ঘুরিয়ে দেখার পরে নিনা বলে সে প্রেগনেন্ট, তাই তার পক্ষে ঘরদুয়ার সামলানো সম্ভব না। এই জন্য সে একজন হাউসমেট খুঁজছিল। এরপরে নিনা ওপরের তলায় মিলির থাকার রুমটা দেখাতে নিয়ে যায়। নিনা রুম দেখিয়ে মিলিকে নিজের মতো করে সাজিয়ে নিতে বলে। তবে রুমটা এমনি সুন্দর ছিল, তাই মিলি জানায় তার রুম সাজানোর প্রয়োজন নেই। তো চলে আসার সময় নিনা মিলিকে এখানে যাতায়াতের ভাড়া হিসেবে $20 একটা নোট ধরিয়ে দেয়। উইনচেস্টার ফ্যামিলির হাইফাই অবস্থা দেখে মিলি আশা ছেড়েই দিয়েছিল যে আসলেই ওরা তাকে কাজের জন্য কল করবে কিনা। তবে তাকে বিস্মিত করে পরদিন সকালে নিনা তাকে ফোন করে এবং সম্ভব হলে আজই কাজে জয়েন করতে বলে। এই চাকরিটা পাওয়া মিলির জন্য অনেকটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। তাই সে রেডি হয়ে উইনচেস্টার হাউসে চলে আসে। গেটে আসতেই সে ভেতরে একজন লোককে কাজ করতে দেখে জানতে চায় সে এখানে কাজ করে কিনা। এই ছেলেটার নাম এনজো। সে বাড়ির গার্ডেনের দেখাশোনা করে। তো মিলি বাড়ির ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়। গতদিন বাড়ির পরিবেশ যেমন ছিল আজ ঠিক তার উল্টো। পুরো বাড়ির জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেসিন ভর্তি এঁঠো থালা বাসন পড়ে আছে। নিনা মিলিকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে এবং উৎসুক হয়ে বলে তাকে পিটিএ মানে প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশনের স্পিচ লিখতে হবে। এটা নিয়ে সে বিজি আছে আর আগামীকাল সে সারাদিন অফিসেই বিজি থাকবে। তাই সে মিলিকে সব গুছিয়ে রাখতে বলে। মিলিও নিজের মতো কাজে লেগে পড়ে। সন্ধ্যায় অ্যান্ড্রু সিসিকে নিয়ে বাড়ি ফিরে আসে। ওরা দুজনের কেউই মিলির চাকরিতে জয়েনের ব্যাপারে জানতো না। নিনাই নিজে থেকে উদ্যোগ নিয়ে মিলিকে চাকরিতে রেখেছিল। বাড়িতে ঢুকে সিসি প্রথমেই বিরক্ত হয়, কারণ মিলি স্যান্ডেল পরে টুলের ওপরে উঠে পরিষ্কার করছিল। এই সময় নিনা এসে মিলির সাথে সবার পরিচয় করিয়ে দেয়। অ্যান্ড্রু মিলিকে স্বাগত জানায়। সে বাইরে থেকে খাবার এনেছিল। যদিও খাবারটা 3 জনের ছিল, তবুও অ্যান্ড্রু মিলিকেও তাদের সাথে জয়েন করতে বলে। তবে মিলি বুঝতে পারছিল 3 জনের খাবার 4 জনে খেতে গেলে কম পড়বে। তাই সে নিজের রুম গোছানোর কথা বলে ওপরের রুমে চলে যায়। রুমে ঢুকে মিলি খেয়াল করে তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের দরজা ভেতর থেকে লক করা যায় না, তবে বাইরে থেকে লক করা যায়। এছাড়া তার রুমের জানালাটাও খোলা যায় না। সে জানালা খোলার চেষ্টা করছিল। এই সময় রুমে নিনা খাবার নিয়ে আসে। সে জানায় এই রুমের ভেন্টিলেটর সিস্টেম অনেক ভালো, তাই জানালা খোলার প্রয়োজন নেই। নিনা মিলিকে একটা নতুন মোবাইল দেয় যাতে সবসময় যোগাযোগ করা যায়। এছাড়া মোবাইলে ক্রেডিট কার্ডও অ্যাড করে দিয়েছিল যাতে মিলি গ্যাস, তেল ইত্যাদির বিল পেমেন্ট করতে পারে। সবশেষে নিনা মিলিকে জড়িয়ে ধরে তারপরে বেরিয়ে যায়। সেদিনের রাতটা মিলির ভালোই কাটে। সকালে উঠতেও তার বেশ দেরি হয়ে যায়।
তাই ঘুম ভেঙে সে তড়িঘড়ি করে বের হতে গিয়ে দেখে তার দরজাটা লক হয়ে গেছে। প্রথমে মিলি একটু ভয় পেয়ে গিয়েছিল, তবে টানাটানি করার পরে দরজাটা খুলে যায়। তখন সে নিনার চেঁচামেচি শুনতে পায়। দ্রুত নিচে নেমে দেখে নিনা খুব ক্ষেপে আছে আর জিনিসপত্র আশ্রাচ্ছে। নিনা মিলিকে দেখে আরও ক্ষেপে যায় আর বলে, আমি পিটিএ নোটটা টেবিলের ওপর রেখেছিলাম, সেটা কোথায়? মিলি নোটটা দেখেনি, তাই সে কিছু বলতে পারে না। তবুও নিনা তাকেই সন্দেহ করছিল। চেঁচামেচি শুনে অ্যান্ড্রু বেরিয়ে আসলে নিনা অ্যান্ড্রুকে বলে, মিলি তার পিটিএ নোটটা বাইরে ফেলে দিয়েছে। এত বড় দোষারোপ করতে গিয়ে নিনার ভেতরে একটুও জড়তা কাজ করছিল না, তাই মিলি বেশ হতবাক হয়ে যায়। অ্যান্ড্রু নিনাকে সামনে নিয়ে বলে, আজকে আমি সিসিকে স্কুলে নিয়ে যাব, তোমার যাবার দরকার নেই, তুমি ভালো করে গোসল করো, এরপরে সারাদিন পড়ে আছে, পিটিএ স্পিচ লেখার অনেক সময় পাবে তুমি, আবার চাইলে তুমি সেলুনে চুল কাটাতেও যেতে পারো। অ্যান্ড্রু নিনাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। নিনা মিলির দিকে কড়াভাবে তাকিয়ে বলে, আর কখনো যেন সেম ভুল না হয়, এই বলে সে চলে যায়। অ্যান্ড্রু মিলিকে বলে সে যেন কিছু মনে না করে। কিছুদিন ধরে নিনা অল্পতেই মেজাজ হারিয়ে ফেলছে। মিলি বলে সে কিছু মনে করেনি, হয়তো নতুন হরমোন নিঃসরণ বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে নিনা এমন করছে। অ্যান্ড্রু আরও কিছুক্ষণ মিলির সাথে কথা বলে। অ্যান্ড্রু বেশ জেন্টলম্যান টাইপের লোক, তার কথা এবং বিনয়ে মিলি বেশ মুগ্ধ হয়। এরপরে মিলি নিজের কাজ শুরু করে। সে ভাঙা জিনিসপত্র বাইরে ফেলতে গিয়ে দেখে এনজো তার সামনে দাঁড়িয়ে। এনজো বিরক্ত হয়ে জানতে চায় মিলি এই বাড়িতে কেন এসেছে। মিলি জানায় সে কাজ করতে এসেছে। এনজো বিড়বিড় করে বলতে থাকে, এই বাড়ির সবাই পাগল। কথাগুলো বলতে বলতে সে চলে যায়, তাই মিলি ঠিকভাবে কথাটা শুনতে পায় না। রাতে মিলি নিনার ওয়াশরুম পরিষ্কার করতে গেলে নিনা মিলির কাছে ক্ষমার স্বরে কথা বলে, তবে তার এক্সপ্রেশনে মনে হচ্ছিল না সে অনুতপ্ত। সে মিলিকে বের করে দেয় এবং খাবার রেডি করতে বলে। মিলি যখন খাবার বানাচ্ছিল তখন অ্যান্ড্রু কিচেনে গিয়ে টুকটাক কথাবার্তা বলে। তার কথার টোনে মিলি আবারও ইমপ্রেস হয়। এরপরে অ্যান্ড্রু আর সিসি ডিনারে বসে। মিলি সিসিকে জুস দিতে গেলে সিসি বলে সে এই গ্লাসে জুস খাবে না, এটা নোংরা গ্লাস। অথচ মিলি মাত্রই গ্লাসটা পরিষ্কার করে এনেছে। বাড়িতে আসার পর থেকে সিসি এখনো মিলির সাথে ইজি হতে পারেনি। অ্যান্ড্রু মিলিকে তাদের সাথে বসে ডিনার করতে বললে মিলি সিসির দিকে নোটিস করে। মিলির মনে হয় সিসি ব্যাপারটা পছন্দ করছে না, তাই সে তাদেরকে এড়িয়ে নিজের রুমে চলে যায়। রাতে মিলি অ্যান্ড্রুকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমের ভেতরে অ্যান্ড্রুকে নিয়ে মায়াবী স্বপ্ন দেখে। তারপরে ঘুম ভেঙে জিভায় কামড় কেটে ভাবে, হায় আল্লাহ খালেদ, আমার আবার বাবু হয়ে যাবে না তো? ভেবেই সে তড়িঘড়ি করে উঠে চলে যায়। মিলি যখন কাজ করছিল নিনা তার কাছে আসে এবং মিলির রুমের চাবিটা দেয় যাতে সে ইচ্ছে মতো ঘর লক বা খুলতে পারে। নিনা মিলিকে বলে এখানে সে সেফ থাকবে, তাই যেন টেনশন না করে। তবে নিনা এমনভাবে কথাটা বলে যা শুনে অটোমেটিক টেনশন বেড়ে যাবে। যাই হোক, পরের দিন শনিবার, আজকে মিলির ছুটির দিন, তাই সে বাইরে যাচ্ছিল। তবে নিনা তাকে আটকে বলে আজকে মিলিকে ছুটি দেওয়া হবে না। গতকাল মিলি নিনার পিটিএ নোট ফেলে দিয়েছিল। সেই শোকে নিনা সেলুনে চুল কাটাতে যেতে পারেনি, তাই আজ নিনা সেলুনে যাবে আর মিলি ঘরের কাজগুলো সামলাবে। মিলি বলে আজ তার ইম্পর্টেন্ট মিটিং আছে, তবুও নিনা গুরুত্ব দেয় না। তবে এ সময় অ্যান্ড্রু সিসিকে এনে বলে তারা পার্কে যাচ্ছে, তাই তাদেরকে দেখাশোনার জন্য বাড়িতে কারো থাকার প্রয়োজন নেই। মিলি চাইলে মিটিংয়ে যেতে পারে। অ্যান্ড্রুর কথার ওপর দিয়ে নিনা আর যেতে পারে না, তবে সে এক্সপ্রেশনে বুঝিয়ে দেয় সে আপসেট। তো মিলি হিউম্যান সার্ভিস অফিসে যায়। এটা মূলত প্রবেশন ডিপার্টমেন্টের আন্ডারে। সেখানে গিয়ে মিলি নিজের ফোন নম্বর এবং উইনচেস্টার হাউসের ঠিকানাটা এন্ট্রি করে রাখে, যাতে সে প্যারোল চলাকালীন সময়ে নিজের কাজের প্রমাণ দিতে পারে। অপারেটর মিলিকে সাবধান করে দেয় মিলি যেন চাকরি এবং থাকার জায়গা দুটোই সামনে রাখে, না হলে বাই চান্স চাকরি চলে গেলে আর তার বিরুদ্ধে ব্যাড রিপোর্ট আসলে তাকে আবারও জেলে যেতে হবে এবং অবশিষ্ট 5 বছর সাজা খাটা লাগবে। যদিও মিলি নিজেও এটা জানতো। যাই হোক, মিলি অফিস থেকে বের হচ্ছিল, তখন নিনা তাকে ফোন করে সিসিকে ডান্স ক্লাস থেকে নিয়ে আসতে বলে। তবে সিসি স্কুলের নাম না বলেই ফোন কেটে দেয়। মিলি বিভিন্ন নামে সার্চ করে আইডিয়া থেকে সিসির ডান্স ক্লাসে পৌঁছায়। মিলি সিসিকে নিয়ে যেতে চাইলে সিসি জানায় আজকে তার বান্ধবীর বাড়িতে যাবার কথা, সে ওখানেই থাকবে। তার মাও এই ব্যাপারে জানে। সেখানে সিসির বান্ধবীর মা প্যাট্রিসও ছিল। প্যাট্রিস নিনাকে ফোন দিলে নিনা সিসিকে তার বাড়িতে নিয়ে যেতে বলে। মিলি তখন বেশ বিব্রত বোধ করছিল। সে বুঝতে পারছিল না আগে থেকে যদি সব ফিক্স করাই থাকে তাহলে নিনা তাকে এখানে কেন আসতে বলল। যাই হোক, এরপরে মিলি উইনচেস্টার হাউসে ফিরে দেখে একজন বৃদ্ধ মহিলা বসে আছে। নিনা পরিচয় করিয়ে দেয় এটা অ্যান্ড্রুর মা। প্রথমে অ্যান্ড্রুর মা মিলির ড্রেস আপ দেখে বলে কি যুগ আইলো, লজ্জা শরম কি দেশ থেকে উঠে গেল নাকি? এ কেমন ড্রেস আপ, আবার মাথায় কাপড়ও নাই। তো সমালোচনা করার পরে
অ্যান্ড্রুর মা তাদের পারিবারিক ঐতিহ্যবাহী প্লেট দেখিয়ে মিলিকে বলে সে যেন প্লেটগুলো খুব সাবধানে রাখে, কোনোভাবেই যেন প্লেটগুলো ভেঙে না যায়। এরই মধ্যে অ্যান্ড্রু চলে আসে এবং প্লেটগুলো দেখে সেও বেশ খুশি হয়, মানে এই ফ্যামিলির ব্যাপার স্যাপারই আলাদা। যাই হোক, মাঝরাতে মিলির ঘুম আসছিল না, তাই মিলি ড্রয়িং রুমে এসে টিভি দেখছিল। এই সময় অ্যান্ড্রু তার কাছে এসে গল্প জমায়। গল্পের এক ফাঁকে অ্যান্ড্রু বলে নিনার ছোটবেলাতেই তার বাবা মা আগুনে পুড়ে মারা যায়। পুলিশের সন্দেহ নিনাই আগুনটা লাগিয়েছিল। কথাটা শুনে মিলি বেশ হকচকিয়ে যায়। এরই মধ্যে সেখানে নিনা চলে আসে। দুজনকে এভাবে দেখে সে বেশ আপসেট হয়। মাঝরাতে হাজব্যান্ড বাড়ির কাজের মেয়ের সাথে জমিয়ে গল্প করছে, এটা কোন স্ত্রী বা পজিটিভলি নেবে। তো অ্যান্ড্রু ঘুম পাচ্ছে বলে নিজের রুমে চলে যায়, আর নিনা মিলিকে ঝাড়তে শুরু করে এবং বলে সে যেন ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যায়। মিলি এবার বেশ মুশকিলে পড়ে যায়। চাকরি থেকে ছাঁটাই করে দিলে তাকে আবারও জেলে যেতে হবে, তাই সে নিনাকে বারবার রিকোয়েস্ট করে তাকে যেন এমন শাস্তি দেওয়া না হয়। অনেক রিকোয়েস্টের পরে নিনা মিলিকে 1 সপ্তাহ সময় দেয় এবং অ্যান্ড্রুর কাছ থেকে দূরে থাকার জন্য কড়াভাবে নির্দেশ দেয়। পরের দিন নিনার কয়েকজন বান্ধবী বাড়িতে আড্ডা দিতে আসে। তাদের কথাবার্তায় মিলি জানতে পারে নিনা তাকে প্রেগনেন্সির ব্যাপারে মিথ্যা বলেছে, সে গর্ভবতী না। ইভেন তারা বাচ্চা নেবার জন্য চিকিৎসা চালাচ্ছে। এছাড়া নিনা কিছুক্ষণের জন্য উঠে গেলে বাকিদের আলোচনা থেকে মিলি জানতে পারে নিনা প্রায় 9 মাস পাগলাগারোতে ছিল। কথাটা শুনে মিলি চমকে ওঠে। এবার নিনাকে সে বেশ ভয় পেতে থাকে, কারণ সে শিওর হয়ে গেল নিনা একটা পাগল। পরের শনিবারে নিনা আর অ্যান্ড্রু ঘুরতে বেরিয়ে গেলে মিলি সিসিকে নিয়ে একাই বাড়িতে ছিল। তখন সে সুযোগ বুঝে বাড়ি সার্চ করে হ্যালোপেরিডল নামের অনেকগুলো ড্রাগের শিশি পায়। মিলি গুগলে সার্চ করে জানতে পারে এগুলো মানসিক রোগের জন্য অ্যাপ্লাই করা হয়। তো এরপরে মিলি সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে চাকরি করবে না। সে অন্যান্য জায়গায় চাকরির খোঁজ খবর নিতে শুরু করে। সন্ধ্যায় অ্যান্ড্রু আর নিনা ফিরে আসে। নিনা অনেক বেশি আপসেট ছিল। অ্যান্ড্রু কথার ছলে মিলিকে বোঝায় তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। অ্যান্ড্রু অনেক বাচ্চা চায়, তবে সব রকম টেস্ট করে জানা গেছে নিনা বাচ্চা জন্ম দিতে পারবে না। তো অ্যান্ড্রুর দুঃখ দেখে মিলি যেটুকু সিম্প্যাথি দেখানোর তা দেখায়। রাতে মিলি নিজের ঘরে ঘুমাচ্ছিল, তখন সে ঝগড়া চেঁচামেচির আওয়াজ শুনে অ্যান্ড্রুদের রুমে যায় এবং দেখে নিনা রক্তমাখা একটা ধারালো কাচের টুকরো নিয়ে রাগী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। প্রথমে মিলি বেশ ঘাবড়ে গিয়েছিল। সে ভেবেছিল নিনা অ্যান্ড্রুর কোনো ক্ষতি করে দিয়েছে কিনা, তাই মিলি অ্যান্ড্রুকে ডাকতে শুরু করে। তবে অ্যান্ড্রু অক্ষতই ছিল। সে রুমের ভেতর থেকে বেরিয়ে এসে নিনার হাত থেকে কাচের টুকরোটা নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে আবার নিনা স্বাভাবিক হয়ে যায়। সে মিলিকে কিছু ড্রেস এনে দেয় এবং এই কয়দিনের বাজে ব্যবহারের জন্য এবং প্রেগনেন্সির ব্যাপারে মিথ্যা বলার জন্য ক্ষমা চায়। নিনা বেশ ভালো ব্যবহার করে এবং সকালের নাস্তা বানাতেও বারণ করে। তবে নিনা তার এবং অ্যান্ড্রুর জন্য মিলিকে শনিবারের শোডাউন মিউজিক কনসার্টের জন্য টিকিট কাটতে বলে। পাশাপাশি তাদের জন্য ভালো কোনো হোটেল রুমও বুক করতে বলে। নিনা অ্যান্ড্রুর সাথে এই সপ্তাহটা কোয়ালিটি টাইম কাটাতে চায়। তো এরপরে মিলি সিসিকে ডান্স ক্লাসে নিয়ে যায়। সেখানে তার আরেকটা ফ্যামিলির হোমমেডের সাথে দেখা হয়। সে জানায় নিনা একটা সাইকো। সিসি যখন ছোট ছিল তখন নিনা তাকে বাথটাবে চুবিয়ে মেরে ফেলতে চাইছিল। এরপরে নিজেও অনেকগুলো পিল খেয়ে সুইসাইডের চেষ্টা করেছিল। তবে ভাগ্য ভালো, অ্যান্ড্রু ঠিক সময়ে পুলিশ পাঠিয়ে ওদেরকে উদ্ধার করেছিল। নিনা সাইকো এটা তো মিলি আগেই বুঝতে পেরেছিল, তবে সে এতটা সাংঘাতিক সেটা তার ধারণা ছিল না। মিলি সিসিকে নিয়ে বাড়ি ফিরে অ্যানজোকে দেখে তাকে ডেকে জিজ্ঞেস করে সে এই ফ্যামিলির ব্যাপারে কি জানে। অ্যানজো কিছুই স্বীকার করে না। সে জাস্ট বলে মিলির এখানে থাকা উচিত না। এই সময় নিনা বেরিয়ে এসে দুজনকে কথা বলতে দেখে রেগে যায়। এরপর সে টিকিট দেখিয়ে মিলিকে দোষারোপ করে বলে সে শনিবারে কেন টিকিট কাটলো। শনিবারে তার অন্য শিডিউল আছে আর এই টিকিটগুলো নন রিফান্ডেবল, তাই মিলির অ্যাকাউন্ট থেকে জরিমানা হিসেবে টাকাটা কেটে নেওয়া হবে। কথাটা শুনে মিলি খুবই আপসেট হয়। এই টিকিটের দাম অ্যাফোর্ড করার সক্ষমতা তার নেই। এই সময় অ্যান্ড্রু এসে ঘটনা শুনে বলে মিলিকে কোনো টাকা দেওয়া লাগবে না, সে সামহাও সামনে নেবে। আসলে অ্যান্ড্রু তো বুঝতেই পেরেছিল মিলির দোষ নেই, এটা নিনার শয়তানি। যাই হোক, পরের শনিবারে নিনা সিসিকে আর্ট ক্যাম্পে নিয়ে যায়। এতে বাড়িতে শুধুমাত্র অ্যান্ড্রু আর মিলি থাকে। মিলি গোসল করে টাওয়াল পরে বের হচ্ছিল। এই সময় সেখানে অ্যান্ড্রু চলে আসে। অ্যান্ড্রু মিলিকে এই অবস্থায় দেখে আস্তাগফিরুল্লাহ বলে চোখ ঢেকে চলে যায়। অ্যান্ড্রুর এই আচরণটা মিলির খুব ভালো লাগে। সে ভাবে লোকটা এত ভালো কেন। এরপরে সে ব্রেকফাস্ট টেবিলে এলে অ্যান্ড্রু জানায় টিকিট রিফান্ড করা যায়নি, তাই মিলি চাইলে তার বয়ফ্রেন্ডকে নিয়ে মিউজিক শো এনজয়ের পরে হোটেল রুমে সময় কাটাতে পারে। তবে মিলি জানায় তার বয়ফ্রেন্ড নেই। তখন অ্যান্ড্রু তার সাথে ডেটে যাবার জন্য ইনভাইট করে। মিলি যেহেতু অলরেডি অ্যান্ড্রুর ওপরে ক্রাশ খেয়েছিল, তাই সেও সাথে সাথেই রাজি হয়ে যায়।
এরপরে মিলি নিনার দেওয়া ড্রেসগুলোর ভেতরে একটা পরে রেডি হয়। এরপরে শো এনজয় করে তারা ডিনারে বসে। ডিনার টাইমে অ্যান্ড্রু মিলির কাছে এক্সপ্রেস করে সে সাংসারিক লাইফে কতটা ডিপ্রেশনে আছে। এসব শুনে মিলি অ্যান্ড্রুর ওপরে আরও বেশি ঢলে পড়ে। নিনা যেহেতু আজ রাতে বাড়ি ফিরবে না, তাই দুজনে একটা হোটেলে উঠে দুটো আলাদা রুম বুক করে। রুমে ঢুকে মিলি মোবাইল চেক করে দেখে নিনা তাকে ফোন এবং অনেকগুলো মেসেজ দিয়েছে। প্রথমের মেসেজগুলোতে বাড়ির কাজের ইনস্ট্রাকশন ছিল, তবে পরের মেসেজগুলোতে নিনা সন্দেহ প্রকাশ করে মিলি এখন কোথায় আছে সেটা নিয়ে। সে মেসেজে মিলিকে কাজ থেকে তাড়িয়ে দেবার হুমকি দেয়। তখন মিলি অ্যান্ড্রুর রুমে গিয়ে তাকে মেসেজগুলো দেখায় এবং কান্না করে বলে চাকরি থেকে ছাড়িয়ে দিলে সে বিপদে পড়ে যাবে। অ্যান্ড্রু মিলিকে সিম্প্যাথি দেখায়। সিম্প্যাথি দেখাতে গিয়ে তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। সারা রাত একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে সকালে অ্যান্ড্রু বলে নিনা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। মিলিও বলে এটাই শেষ, তারা আর এসব দুষ্টুমি করবে না। নিনা বাড়ি ফেরার আগেই তাদেরকে ফিরতে হবে। তারা বাড়ি ফিরে দেখে নিনা এখনো ফেরেনি। মিলির শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল, তাই অ্যান্ড্রু তাকে মুখ দিয়ে শ্বাস দেয়। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে মিলির যাতে পায়ে আঘাত না লাগে তাই অ্যান্ড্রু তাকে কোলে করে রুমে রেখে আসে। আহা, কাজের মেয়ের জন্য সবাই যদি এভাবে ভাবতো। যাই হোক, নিনা আসার আগেই মিলি খাবার রেডি করে ফেলে। নিনা বাড়ি এসে স্বাভাবিক ব্যবহার করে এবং খাবার সময় বলে তুমি তো খুব ভালো খাবার রান্না করো। রান্না কি তুমি জেল থেকে শিখেছ? আমি জানি তুমি 10 বছর জেলে ছিলে। নিনার মুখের কথাটা শুনে মিলি হতভম্ব হয়ে যায়। নিনা ইনডিরেক্টলি বুঝিয়ে দেয় সে চাইলে আবারও মিলিকে জেলে পাঠাতে পারে। তো এরপরে নিনা নিজের গাড়ির চাবি মিলিকে দিয়ে মার্কেট থেকে কিছু জিনিস আনতে বলে। মিলিও বেরিয়ে যায়। মিলি নিনার এক বান্ধবীর কাছে জানতে পারে নিনা মিলিকে এই জন্যই পার্সোনাল মোবাইল দিয়েছে যাতে নিনা সবসময় মিলির লোকেশন এবং ফোন ডিটেলস ট্র্যাক করতে পারে। মিলি বুঝতে পারে চাকরি দেবার আগে থেকেই নিনা তার ব্যাপারে জানতো, আর সে জেনে শুনে তাকে এই জন্যই চাকরি দিয়েছে যাতে মিলি নিনার কোনো অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। এছাড়া যেহেতু নিনার কাছে মিলির মোবাইলের অ্যাক্সেস ছিল, তাই মিলির সন্দেহ হচ্ছিল গতরাতে তার অ্যান্ড্রুর সাথে সময় কাটানোর ব্যাপারেও নিনা সব জানে। অনেক টেনশন নিয়ে মিলি মার্কেট শেষ করে বের হচ্ছিল, তখন পুলিশ তাকে গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার করে। মানে নিনা নিজেই মিলিকে গাড়িতে পাঠিয়ে সেই গাড়িটার চুরির কমপ্লেন করেছে। তবে সৌভাগ্যক্রমে তখন অ্যান্ড্রু এসে মিলিকে বাঁচিয়ে নেয়। এরপরে বাড়ি ফিরে অ্যান্ড্রু নিনাকে বকাঝকা শুরু করে। নিনাও স্পষ্ট বলে দেয় সে জানে দুজনে গতরাতে হোটেল রুমে কি করেছে। অ্যান্ড্রু রাগারাগি করে নিনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সে আর নিনার এসব পাগলামি টলারেট করতে পারছে না। এছাড়া নিনা ক্রমাগত মিলিকে মানসিক কষ্ট দিয়ে ট্রমাটাইজ করে দিচ্ছে। এটাও অ্যান্ড্রু মানতে চাইছিল না, তাই সে নিনাকে বাড়ি থেকে চলে যেতে বলে। নিনা বিশ্বাসই করতে পারছিল না অ্যান্ড্রু তাকে সত্যি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। পাশ থেকে আবার মিলি খোঁচা দিয়ে বলে জিনিসপত্র গোছাতে নিনার হেল্প লাগবে কিনা। নিনা এবার আরও খেপে যায় এবং মিলিকে থাপ্পড় দিয়ে বেরিয়ে যায়। এতে অবশ্য অ্যান্ড্রু আর মিলিরই লাভ হয়। অ্যান্ড্রু মিলির গালে আইস লাগিয়ে দেয়। তারপরে মন ভালো করতে দুজনে দুষ্টু কার্যকলাপে লেগে পড়ে। এসবের মাঝে মিলি নোটিশ করে অ্যান্ড্রুর নিজের দাঁত এবং হাসির ওপরে একটু বেশি অবসেশন। সে নিজের হাসিকে তরবারির সাথে তুলনা করে। সে হাসি দিয়ে সে জগৎ ভুলিয়ে দিতে পারে। যদিও অ্যান্ড্রুর মাই তার মাথায় হাসির ব্যাপারে এই চিন্তাধারা ঢুকিয়েছে। যাই হোক, মিলি আর অ্যান্ড্রুর বেশ ভালোই সময় কাটছিল। একদিন সকালে মিলি ব্রেকফাস্ট বানিয়ে অ্যান্ড্রুর মায়ের দেওয়া পারিবারিক ঐতিহ্যবাহী প্লেটে খাবার নিয়ে যাচ্ছিল। তখন দরজার কাছে এনজোকে দেখে সে চমকে ওঠে এবং হাত থেকে ট্রে পড়ে গিয়ে প্লেটটা ভেঙে যায়। এ সময় অ্যান্ড্রু বেরিয়ে আসে এবং এনজোর চাকরি নট করে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মিলি খুব বিব্রত ভঙ্গিতে বলে তোমার মায়ের সিরামিক প্লেট পড়ে ভেঙে গেছে, এমনিতে রাগ করা উচিত। তবে অ্যান্ড্রু মিলিকে কিছুই বলে না। সে ভাঙা টুকরোগুলো গুছিয়ে রাখতে বলে যাতে সেগুলো জোড়া দেবার ব্যবস্থা করা যায়। অ্যান্ড্রুর কথা থেকে মিলি বুঝতে পারে প্লেটটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তবে এরপরও যে অ্যান্ড্রু তাকে কিছু বলছে না, ব্যাপারটাও তার খুব ভালো লাগে। অ্যান্ড্রুকে তার ফেরেস্তা লেভেলের ভালো বলে মনে হয়। এই খুশিতেই মিলির সারাদিন কেটে যায়। সে এঘর ওঘর ঘোরাঘুরি করার সময়ে শোপিসের ওপরে তার আবারও নজর যায়। শোপিস থেকে মাকে তুলে দেওয়া হয়েছে, ফলে এখন টেবিলে দুটো চেয়ার খালি আছে। এটা দেখে সে একটু অবাকই হয়। রাতে অ্যান্ড্রু বাড়ি ফিরে দেখে
মিলি প্লেটের টুকরোগুলো পরিষ্কার না করেই প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে রেখেছে। প্লেটের টুকরোগুলোতে খাবারের দাগ দেখে সে মিলিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মিলি জানায় হাত কাটার ভয়ে সে ওগুলো পরিষ্কার করেনি। তো অ্যান্ড্রু আর কিছু না বলে মিলিকে ওপরে মিলির ঘরে নিয়ে যায়। এরপরে দুজনেই শ্যাম্পেন পান করে। ড্রিঙ্ক করে মিলি ঘুমিয়ে পড়েছিল। মিলি ঘুম ভেঙে দেখে অ্যান্ড্রু রুমে নেই এবং রুমের দরজা বাইরে থেকে লক করা। অ্যান্ড্রু এ সময় দরজার বাইরে দাঁড়িয়েছিল। মিলি ভেবেছিল অ্যান্ড্রু দুষ্টুমি করছে, তবে অ্যান্ড্রু সত্যিই মিলিকে রুমের ভেতরে আটকে রেখেছে। মিলি নিজেও অল্প সময়ের ভেতরেই ব্যাপারটা বুঝতে পারে। এদিকে মিলি তো অ্যান্ড্রুর কাছে আটকা পড়ে যায়, কিন্তু অন্যদিকে নিনা আবার অ্যান্ড্রুর হাত থেকে মুক্ত হয়ে আনন্দে লাফাতে শুরু করে। নিনা অনেকদিন ধরেই অ্যান্ড্রুর কাছ থেকে মুক্তির পথ খুঁজছিল। আসলে নিনা কোনো সাইকোটাইকো না। ছোটবেলায় তার বাবা মায়ের আগুন লেগে পুড়ে যাবার পেছনেও তার কোনো হাত নেই। নিনা একাই মানুষ হয়েছে। এরপর সে কলেজে পড়ার সময়ে প্রফেসরের প্রেমে পড়ে যায়। বিবাহিত প্রফেসর নিনাকে প্রেগনেন্ট করে ছেড়ে দেয়। এরপরে নিনা বেশ স্ট্রাগলে পড়ে। সে একটা ল ফার্মে চাকরি নেয়। সেখানেই তার অ্যান্ড্রুর সাথে পরিচয় হয়। নিনার ব্যাপারে সব জেনে শুনেই অ্যান্ড্রু তাকে প্রপোজ করে। এমনকি নিনার মেয়ে সিসিরও দায়িত্ব নিতে রাজি হয়। অ্যান্ড্রু এমনিতেই অনেক স্মার্ট, হ্যান্ডসাম, তার উপরে আবার তার মিষ্টি মিষ্টি কথা শুনে যে কেউ তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাই নিনাও রাজি হয়ে যায়। নিনা অ্যান্ড্রুর বাড়িতে আসার পরে জানতে পারে অ্যান্ড্রু এই বাড়িটা তার ফিয়ন্সি ক্যাথির সাথে সংসার করার জন্য বানিয়েছিল। তবে কোনো কারণে ক্যাথি অ্যান্ড্রুকে ছেড়ে চলে গিয়েছিল। ক্যাথি অ্যান্ড্রুকে ছেড়ে যাবার কারণটা নিনা কয়েকদিনের ভেতরেই বুঝে যায়। একদিন নিনা চুলে কালার করতে ভুলে গিয়েছিল। ব্যাপারটা অ্যান্ড্রুর পছন্দ হয়নি। সে নিনাকে ফাইল খোঁজার কথা বলে ওপরের রুমে, মানে যে রুমে এখন মিলি আছে, সেই রুমে পাঠিয়ে দেয়। এরপরে অ্যান্ড্রু বাইরে থেকে দরজা আটকে দেয়। অ্যান্ড্রু সবকিছু পারফেক্টলি চাইতো। নিনার উস্কো খুস্কো চুল দেখে মানুষ বাজে কমেন্ট করতে পারে। জাস্ট এইটুকু চিন্তাধারা থেকেই অ্যান্ড্রু আপসেট হয়ে যায়। আর এইটুকু কারণে সে নিনাকে শাস্তিও দেয়। সে দরজার নিচ দিয়ে একটা খাম পাঠিয়ে বলে নিনাকে গুনে গুনে তার মাথা থেকে 100টা চুল টেনে তুলে এই খামে রাখতে হবে। তবে চুলগুলো গোড়া থেকে তুলতে হবে। 100টা চুল তুললে তবেই অ্যান্ড্রু দরজা খুলে দেবে। নিনা প্রথমে এটাকে ফাজলামি ভেবেছিল, কিন্তু টানা কয়েকদিন অ্যান্ড্রু দরজা না খুললে নিনা বুঝতে পারে সে কতটা সিরিয়াস। কয়েকদিন ধরে অ্যান্ড্রু নিনাকে খাবার এবং পানি কিছুই দেয় না। ফলে নিনা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তাই অ্যান্ড্রুর শর্ত মেনে নেওয়া ছাড়া তার আর কোনো পথ থাকে না। সে একটা একটা করে চুল উপড়ে 100টা চুল খামে ভরে দরজার নিচ দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। সে ভেবেছিল এবার অ্যান্ড্রু দরজা খুলে দেবে, কিন্তু অ্যান্ড্রু তাকে আবারও একটা খাম পাঠিয়ে বলে 100টা চুলের ভেতরে একটা চুলের গোড়া ছিল না। তাই নিনাকে আবারও প্রথম থেকে শুরু করতে হবে, মানে আরও 100টা চুল উঠাতে হবে। বাধ্য হয়ে নিনা মাথা থেকে আরও 100টা চুল তুলে খামে ভরে পাঠিয়ে দেয়। এবার সব ঠিকঠাক থাকায় অ্যান্ড্রু দরজা খুলে নিনাকে পানি খেতে দেয়। পিপাসার্ত নিনা পানি খেয়েই দৌড়ে নিচে চলে যায় সিসি ঠিক আছে কিনা দেখার জন্য। সিসি ড্রয়িং রুমে খেলছিল। তবে সেখানে গিয়েই নিনা ঘুমে ঢলে পড়ে, কারণ অ্যান্ড্রু পানির ভেতরে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। নিনা কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। ঘুম ভেঙে সে বাথরুমে পানির ট্যাপ ছাড়ার আওয়াজ শুনতে পায়। সে বাথরুমে গিয়ে দেখে সিসি বাথটাবের পানিতে ডুবে যাচ্ছে। তখন সে সিসিকে বাঁচানোর জন্য ছুটে যায়। আর সেই মুহূর্তেই পুলিশ চলে আসে এবং ভাবে সিসি নিজের মেয়েকে বাথটাবে ডুবিয়ে মেরে ফেলছে। ফলে তাকে অ্যারেস্ট করে এবং 9 মাসের জন্য মানসিক নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেয়। 9 মাস পরে অ্যান্ড্রু নিজেই নিনাকে নিয়ে আসে এবং সতর্ক করে দেয় নিনা যতদিন কথা শুনে চলবে ততদিন সে ভালো থাকবে। নিনার অ্যান্ড্রুর ওপর থেকে ভালোবাসা উঠে গিয়েছিল। সে জাস্ট বাধ্য হয়ে অ্যান্ড্রুর সাথে থাকতো, না হলে অ্যান্ড্রু সিসির কাজটারি নিনার কাছ থেকে ছিনিয়ে নেবে। তো পুরো দুনিয়ার কাছে অ্যান্ড্রু নিনাকে সাইকো, মাথা খারাপ, পাগল বলে গুজব ছড়িয়ে দিয়েছিল। সবাই ধরে নিয়েছিল নিনার বাচ্চা পালার কোনো ক্ষমতাই নেই। নিনা এনজোর হেল্প নিয়ে এই নরক থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যান্ড্রু সেটা জেনে যায় এবং আবারও কৌশলে নিনাকে পাগলাগারোতে পাঠিয়ে দেয়। নিনা যতবার অ্যান্ড্রুর থেকে পালিয়ে যাবার চেষ্টা করত, অ্যান্ড্রু ততবারই নিনাকে খুঁজে নিয়ে আসতো। ফলে সবাই নিনাকে পাগল আর অ্যান্ড্রুকে হিরো ভাবত, যে স্ত্রীর জন্য এত স্যাক্রিফাইস করছে। নিনা বুঝতে পারছিল সে অ্যান্ড্রুর থেকে পালাতে পারবে না। তাই সে একটা মাস্টার প্ল্যান বানায়। অ্যান্ড্রুর একটা দুর্বলতা হলো সে নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। তাই নিনা এমন একজনকে খুঁজছিল যে তার জায়গা নিতে পারবে এবং অ্যান্ড্রুর সাথে ঘনিষ্ঠ হয়ে উঠতে পারবে। এভাবেই সে মিলিকে পেয়ে যায়। মিলি একা বড় হয়েছে, তার কোনো আত্মীয় স্বজন নেই, খুনের দায়ে জেলেও ছিল। মিলিকে দেখে নিনা বুঝে গিয়েছিল একমাত্র মিলি এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে। তাই মিলিকে কাজ দেবার নামে বলতে গেলে সে মিলিকে ফাঁদে ফেলে দিয়েছে। আর তার প্ল্যান এবং ভাগ্য ফেভারে ছিল বলে সবকিছু তার প্ল্যান মতোই হয়েছে।
এবং সে মুক্তি পেয়ে গেছে। যাই হোক, মিলি বাইরে বের হওয়ার জন্য খুব ছটফট করছিল। দরজার বাইরে দাঁড়িয়ে অ্যান্ড্রু বলে, এই প্লেটটা আমার দাদি লন্ডন থেকে এনেছিল। আমার মা বেড়াতে আসলেই এই প্লেটে খাবার পরিবেশন করত। কোনোদিন এই প্লেটে একটা দাগ পর্যন্ত পড়েনি, অথচ তুমি এটা এত সহজেই ভেঙে ফেললে, তার উপর আবার এটা পরিষ্কারও করলে না। এত অবহেলা। মিলি বোঝানোর চেষ্টা করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে অ্যান্ড্রু সেই কথা কানে নেয় না। প্লেটটা ভেঙে 21 টুকরো হয়েছে, তাই অ্যান্ড্রু দরজার নিচ দিয়ে প্লেটের একটা টুকরো দিয়ে মিলিকে নিজের পেটে 21 বার কাটতে বলে, সাথে সতর্ক করে দেয় কাটা দাগগুলো যেন লম্বা এবং গভীর হয়, না হলে অ্যান্ড্রু তাকে আবারও শুরু থেকে কাটতে বাধ্য করবে। মিলি অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু অ্যান্ড্রু গুরুত্ব না দিয়ে চলে যায়। মিলি তার অতীত জীবনে অ্যান্ড্রুর মতোই আরেকটা ছেলের জন্য জেলে গিয়েছিল। সে খুব হ্যান্ডসাম একটা ছেলেকে পছন্দ করত। একদিন মিলি দেখে ছেলেটা মিলির রুমমেটকে রেপ করছে। এটা দেখে সে একটা পেপারওয়েট দিয়ে ছেলেটার মাথায় মারতে মারতে তাকে খুন করে ফেলে। এই ঘটনার পরে মিলির রুমমেট সম্মানহানির ভয়ে মিলির বিরুদ্ধে সাক্ষী দেয়, ফলে মিলির 15 বছরের জেল হয়ে যায়। এখন আবার অ্যান্ড্রুর জন্য তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। মিলি বুঝতে পারে নিনা নিজে বাঁচার জন্য সব জেনে শুনে মিলিকে এই সিচুয়েশনে ফেলেছে। মিলি ঘরের কোনায় লুকানো একটা ধারালো ছুরি পায়। সে বুঝতে পারে তার জন্যই নিনাই এটা লুকিয়ে রেখে গেছে। মিলি তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে বুঝে যায়, তবে তার আগে তো অ্যান্ড্রুর শর্ত মানতে হবে। তাই সে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে নিজের পেটে 21টা দাগ কাটে। এরপরে অ্যান্ড্রুকে ডাক দিয়ে প্লেটের টুকরোটা দরজার বাইরে পাঠিয়ে দেয়। অনেকক্ষণ পরে অ্যান্ড্রু দরজা খুলে ভেতরে আসে এবং কিছু হয়নি এমন ভান ধরে মিলির সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। তাকে সুন্দর জীবন দেবার স্বপ্ন দেখাতে থাকে, তবে মিলি আর ওর কথায় মন ভোলায় না। সে ছুরিটা অ্যান্ড্রুর গলায় ঢুকিয়ে দেয়। এরপরে অ্যান্ড্রুর মোবাইল নিয়ে বাইরে পালানোর চেষ্টা করে, যদিও অ্যান্ড্রু তাকে ধরে ফেলে। তবে ধস্তাধস্তি করে মিলি বাইরে এসে দরজা বন্ধ করে দেয়। মিলির খিদেতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই কিচেনে গিয়ে খেতে শুরু করে। এই সময় অ্যান্ড্রুর মোবাইলে অ্যান্ড্রুর মায়ের মেসেজ আসে, আমার সুন্দর বাবু সোনাটাকে ডিভোর্স পেপার বানিয়েছে। মেসেজ দেখে মিলি বেশ রেগে যায়। মায়ের আশকারাতেই ছেলে এত বজ্জাত হয়েছে, তাই মিলি এবার অ্যান্ড্রুকে শিক্ষা দিতে চায়। এই জন্য মিলি বাড়ি থেকে সমস্ত পারিবারিক প্লেট বাটি ইত্যাদি যা ছিল বের করে। সে ড্রয়ার থেকে একটা প্লাস পেয়ে সেটাও নিয়ে নেয়, সাথে এক কন্টেনার তেলও নেয়। এরপরে দরজার সামনে যায়। ভেতর থেকে অ্যান্ড্রু রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তার অনেক পিপাসা পেয়েছে। তবে এরকম একজন সাইকোকে ক্ষমা দেখানো মানে নিজে বিপদে পড়া। তাই মিলি দরজার নিচ দিয়ে প্লাস পাঠিয়ে অ্যান্ড্রুকে বলে যদি অ্যান্ড্রু নিজের সামনের পাটির দাঁত ভেঙে মিলিকে দেয় তবেই সে দরজা খুলবে। অ্যান্ড্রুর নিজের দাঁত এবং হাসির ওপরে অবসেশন ছিল। এই হাসি দিয়েই সে মেয়েদের পটিয়ে ফেলতো। আবার অ্যান্ড্রুর হাসি তার মায়েরও খুব পছন্দ ছিল, তাই অ্যান্ড্রুকে দেবার মতো এর চেয়ে বড় শাস্তি আর মিলি পাচ্ছিল না। সামনের দাঁত না থাকা মানে অ্যান্ড্রুর হাসির মাহাত্ম্য বলে আর কিছুই থাকবে না। অ্যান্ড্রু শর্তটা শুনে বলে সে এই শর্ত কিছুতেই মানবে না। তখন মিলি অ্যান্ড্রুদের প্লেট, বাটি, চায়ের পট, কাপ সব এক এক করে ভাঙতে শুরু করে। এগুলো ভাঙার আওয়াজে অ্যান্ড্রু ছটফট শুরু করে, তবুও সে দাঁত তুলতে রাজি হয় না। তখন মিলি দরজার নিচ দিয়ে তেল ঢেলে দেয়। এরপরে দেশলাই ধরালে দেশলাই ধরানোর আওয়াজে অ্যান্ড্রু ভয় পেয়ে যায়। তখন মৃত্যুর ভয়ে সে দাঁত তুলতে রাজি হয়, কারণ মিলি অলরেডি খুনের দায়ে সাজা কাটানো আসামি, তাই তার জন্য আরেকটা খুন করা কোনো ব্যাপারই না। তো অ্যান্ড্রু প্লাসটা দাঁতে ধরে, কিন্তু সে দাঁত ভাঙার সাহস পাচ্ছিল না। অ্যান্ড্রুর মোবাইলে রুমের সিক্রেট ক্যামেরার অ্যাক্সেস ছিল। মিলি অ্যান্ড্রুর এই দৃশ্য এনজয় করতে থাকে। অনেক প্রচেষ্টার পরে অ্যান্ড্রু নিজের দাঁত তুলে ফেলে। তখন মিলি দাঁত এবং প্লাস দরজার বাইরে পাঠাতে বলে। সেগুলো বাইরে পাঠালে মিলি শর্ত ভেঙে দরজা না খুলে বলে সে সকালে ভেবে দেখবে দরজা খোলা যায় কিনা। এই বলে চলে যায়, আর অ্যান্ড্রু অসহায়ভাবে দরজা ধাক্কাতে থাকে। রাতে মিলি টিভি দেখছিল। এই সময় বাড়িতে নিনা আসে। আসলে তার মিলির জন্য টেনশন হচ্ছিল। নিনা চাইলেই সিসিকে নিয়ে দূরে পালিয়ে যেতে পারত, তবে সে অপরাধবোধ থেকে আবারও ফিরে আসে। সে ড্রয়িং রুমে টিভির আওয়াজ পেয়ে ভাবে অ্যান্ড্রু টিভি দেখছে আর মিলি ওপরের রুমে আটকে আছে। তাই এই ভাবনা থেকে নিনা ওপরের ঘরের দরজা খুলে দেয়, আর প্রথমেই অ্যান্ড্রু তাকে আঘাত করে। ততক্ষণে আওয়াজ পেয়ে মিলিও চলে এসেছিল। মিলিকে ধরতে গেলে মিলি অ্যান্ড্রুকে আঘাত করে পালিয়ে যায়। তবুও সিঁড়ির কাছে গিয়ে অ্যান্ড্রু মিলিকে ধরে ফেলে। দুজনে ধস্তাধস্তির পরে মিলি পালিয়ে যায় এবং লুকিয়ে পড়ে। তাই অ্যান্ড্রু নিনার কাছে ফিরে আসে। সে বুঝে গেছে নিনাই এই পরিস্থিতির সৃষ্টি করেছে। সে নিনাকে সব ভুলে আগের মতো সংসার করার কথা বললে নিনা এবার আর সাইকোটার ফাঁদে পা দেয় না। সে অ্যান্ড্রুকে ইচ্ছামতো অপমান করে।
অ্যান্ড্রু রেগে গিয়ে নিনার দিকে তেড়ে গেলে পেছন থেকে মিলি এসে অ্যান্ড্রুকেই ধাক্কা মারে। এতে অ্যান্ড্রু একদম নিচে পড়ে সাথে সাথেই মারা যায়। যে ফ্লোর থেকে অ্যান্ড্রু পড়েছে সেখানে একটা ঝাড়বাতি ছিল। নিনা ঝাড়বাতির একটা বাল্ব খুলে অ্যান্ড্রুর পাশে ফেলে দেয়, যাতে দেখে মনে হয় অ্যান্ড্রু বাল্ব চেঞ্জ করতে গিয়ে পড়ে মরে গেছে। এরপরে নিনা মিলিকে পালিয়ে যেতে বলে। যদিও মিলির ধারণা নিনার এই লজিক কেউ বিশ্বাস করবে না, তবুও নিনা সব সামলে নেবে বলে মিলিকে চলে যেতে বলে। মিলি চলে যাবার আগে অ্যান্ড্রুর দাঁতটা তার ডেড বডির পাশে রেখে যায়। নিনা এনজোকে ফোন করে এভিডেন্স ক্লিয়ার করতে ডেকে নেয়। এরপরে খবর পেয়ে পুলিশ আসে। ইনভেস্টিগেশন অফিসার বুঝতে পারছিল এটা খুন, তবে সৌভাগ্যক্রমে এই অফিসার হলো ক্যাথির বোন। মানে নিনার আগে অ্যান্ড্রুর যার সাথে বিয়ে হবার কথা ছিল এই অফিসার তারই বোন। অ্যান্ড্রুর জন্য তার বোনেরও সর্বনাশ হয়েছে, তাই অফিসার নিনার পক্ষ নেয় এবং এটাকে জাস্ট অ্যাক্সিডেন্ট হিসেবে ধামাচাপা দিয়ে দেয়। তারপরে অ্যান্ড্রুর ফিউনারেল অনুষ্ঠিত হয়। অ্যান্ড্রুর হাত থেকে মুক্তি পেয়ে নিনা এবং সিসি দুজনেই খুশি ছিল। ফিউনারেলে মিলিও এসেছিল। নিনা মিলিকে মোটা অঙ্কের একটা চেক দেয় যাতে সে সুন্দরভাবে নিজের জীবনটা গড়তে পারে। তো এরপরে নিনা মিলির আরেকজনের বাড়িতে হোমমেডের কাজের ব্যবস্থা করে। এই বাড়ির মহিলার সাথে কথা বলার সময়ে মিলি নোটিশ করে মহিলার হাতের কবজিতে কালশিটের দাগ, অর্থাৎ এই মহিলাটিও স্বামীর অত্যাচারের শিকার। মহিলা কথা বলার সময়ে টেবিলে থাকা ছুরি ইশারা করে বুঝিয়ে দেয় তাকে এখানে কি করতে হবে এবং মিলি সেই কাজটা সামলাতে পারবে কিনা। মিলিও মুচকি হেসে বলে সে সামলে নেবে, অর্থাৎ সেও বুঝে যায় তাকে কি করতে হবে। দর্শক, আপনারা কি বুঝতে পেরেছেন হাউসমেড মিলির এখানে কি কাজ? যাই হোক, হাউসমেডের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। যে যেই উপায়ে অপরাধ করে শাস্তিও একইভাবে তার ওপরে ফিরে আসে। ক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়ার বলি সবাইকে একদিন না একদিন হতেই হয়, তাই ইগোর চক্করে অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।